24 আগস্ট বুধবার রাত 8টায় খালেদ মদিনা চ্যারিটি স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। বিএনপির নতুন কমিটিতে মুক্তিযুদ্ধ বিরোধীরাই বেশি মন্তব্য প্রধানমন্ত্রী, যুদ্ধাপরাধের বিচার এগিয়ে নেওয়ার প্রত্যয়। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি, খালেদা জিয়ার জনস্বার্থ বিরোধী প্রকল্প চাপিয়ে দেওয়ার অভিযোগ। ফারাক্কা বাঁধ ভাঙার দাবিতে অনড় বিহারের মুখ্যমন্ত্রী, বিশেষজ্ঞ দল পাঠানোর আশ্বাস নরেন্দ্র মোদী। যত বাধাই আসুক যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হবে না বলে আবারও দৃঢ় প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির নতুন কমিটিতে যুদ্ধাপরাধীদের বংশধর ও মুক্তিযুদ্ধ বিরোধীরাই স্থান পেয়েছে। দুপুরে নিজ কার্যালয়ে 196 সাংবাদিককে আর্থিক অনুদান দিয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রী। অসুস্থ, অসচ্ছল ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের প্রায় 1.5 কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কল্যাণ ট্রাস্ট তহবিলে গণমাধ্যম মালিকদের অর্থ দেওয়ারও তাগিদ দেন তিনি। এ সময় নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন শেখ হাসিনা। বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় খালেদা জিয়ার ছেলে ও তার মন্ত্রীরা জড়িত। 24 তারিখে তিনি মৃত্যুবরণ করেন, ঠিক তার এক মুহূর্তে তখনকার প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া। তিনি তাকে দেখতে যান। যখন দেখতে যায় তখন আইভি রহমানের ছেলে মেয়ে তানিয়া, পাপন, ময়না সহ যারা ছিল ওখানে উপস্থিত, তাদেরকে একটা ঘরে তালা বন্ধ করে রেখে দেওয়া হয়। প্রায় ঘন্টা 3 তারা ওখানে বন্দি থাকে। কেন? খালেদা জিয়া আইভি রহমানকে দেখতে যাবে সেই জন্য। মানবতা বিরোধী অপরাধীদের বিচারে অনড় অবস্থান জানিয়ে যুদ্ধাপরাধীদের মদতদাতাদেরও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। যুদ্ধ অপরাধীদের বিচার, এ বিচার অবশ্যই চলতে থাকবে, কারণ পৃথিবীতে সব সময় যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। আমি জানি অনেক জায়গা থেকে অনেক রকম তদবির আসবে, কিন্তু আমাদের যে সিদ্ধান্ত, আমাদের যে নীতি, তাতে আমাদেরকে অটল থাকতে হবে এবং আপনারা জানেন যে আমি তা থাকবো। যাদের বিচার হয়েছে যুদ্ধ অপরাধী হিসেবে, তাদেরই বংশধর, তাদেরই ছেলেপেলে, তাদেরকে নিয়ে যদি কোনো দল গঠন করা হয়, তো সেই দল কি এদেশের স্বাধীনতা বিশ্বাস করে? সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নবম ওয়েস বোর্ড গঠনের আশ্বাসও দেন শেখ হাসিনা। পাশাপাশি পত্রিকা মালিকেরা রেড কার্ডের সুবিধা নিয়ে 8ম ওয়েস বোর্ড অনুযায়ী বেতন দিচ্ছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেন তথ্যমন্ত্রীকে। মালিকরা সুবিধা পেলেও সাংবাদিকরা সেই সুবিধার ছটা পাচ্ছে না। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে দেশ ও গণবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে তার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি জানান, রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে একটি অলাভজনক প্রকল্প বলে উল্লেখ করেন খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, অনির্বাচিত সরকার বলেই জনগণের স্বার্থবিরোধী একটি প্রকল্প চাপিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের বিকল্প থাকলেও সুন্দরবনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। বিকেল 4:45টায় শুরু করে প্রায় আধ ঘন্টা লিখিত বক্তব্য দেন খালেদা জিয়া। তার পুরো বক্তব্যই ছিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। সরকারকে বিকল্প জ্বালানি উৎসের সন্ধান করারও পরামর্শ দেন তিনি। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের স্থানেরও অনেক বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। কাজে সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের মুখে ফেলে দেওয়ার হঠকারী, অযৌক্তিক ও লাভজনক রামপালের সকল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রীর বক্তব্য বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে কথা বলতে এখন আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমি আজকে বেগম জিয়ার যে আজকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে দেশ ও গণবিরোধী আখ্যা দিয়ে যে তিনি সংবাদ সম্মেলনটি করেছেন, সেটির মধ্যে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এক, এবং তিনি যা করেছেন তিনি হচ্ছে সরকারকে বিকল্প জ্বালানির উৎস বা বিকল্প বিদ্যুৎ উৎপাদনের উৎস খুঁজতে আহ্বান জানিয়েছেন বা পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে কি যে সরকারকে এতদিন অবৈধ সরকার বলা হচ্ছিল, সে সরকারের প্রতি বেগম জিয়ার এই আবেদন কি এটি প্রমাণ করে যে সরকারকে বিএনপি মেনে নিল? ধন্যবাদ খালেদ। এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের
চেয়ারপারসন, তিনি এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী, এবং দেশের এত বড় একটি ঘটনা যখন সমস্ত শ্রেণী পেশার মানুষ এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আন্দোলন করছে এবং সুন্দরবনকে রক্ষার জন্য সমস্ত শ্রেণীর মানুষ যখন আন্দোলন করছে, আপনি জানেন যে প্রেস ক্লাবে পর্যন্ত লাঠিচার্জ করেছে সরকারের এজেন্সিরা, এবং এই রকম একটি বিষয় যখন সারা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে, তখন সরকার আপনার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অত্যন্ত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই জন্যই বেগম খালেদা জিয়া এই দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন এবং দেশের কথা চিন্তা করেন, দেশের মানুষের কথা চিন্তা করেন এবং পরিবেশের কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া আজকে সংবাদ সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন করে যেহেতু যেভাবেই হোক না কেন, আপনি জানেন যে আপনার 2014 সনে আপনি একটি নির্বাচনবিহীন ভাবে সরকার গঠন করেছে, জোরপূর্বকভাবে বর্তমান সরকার, এবং সেই সরকার অস্ত্রের বলে ক্ষমতায় টিকে রয়েছেন। এখন আপনি সরকার যখন এরকম অবস্থার মধ্যে আছে, তাকে সেখানে আপনার মেনে নেওয়ার বিষয় নয়, এখানে বিষয়টি হচ্ছে তারা এই দেশকে জোর করে হলো শাসন করছেন, সরকারের বা চালিকা শক্তি হিসাবে তারা এখানে অবস্থান করছেন। সেই ক্ষেত্রে যে আহ্বানটি বেগম খালেদা জিয়া জানিয়েছে, এইটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের মনের কথা, আপাময় জনগণের মনের কথা বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছেন। আমার মনে হয় সরকারের যারা আজকে এই জোর করে হোক যেভাবে ক্ষমতায় আছেন, তাদের এই জিনিসটি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আপনার নিশ্চয়ই মনে আছে 2005-06 সালে, জি অ্যাডভোকেট জলাল আবিদিন, আপনার নিশ্চয়ই মনে আছে 2005 সালে যখন ফুলবাড়ী কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সরকার যে চুক্তি করতে চাইছিল, তার বিরোধিতা যারা করেছিল তারা সে সময় প্রাণ দিয়ে সেই উদ্যোগ ঠেকায়। আপনারা এখন তাদের সাথে মিলে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বাতিলের আহ্বান জানাচ্ছেন। দেশের কোথায় কয়লা খনি করলে আসলে বা কয়লা উত্তোলন করলে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করলে আপনারা আসলে বাধা দিবেন না, এই সম্পর্কিত সুস্পষ্ট কোনো চিন্তা আপনাদের আছে কিনা, নাকি এটি শুধু বিরোধিতার খাতিরে এই বিরোধিতা? খালেদ, আপনি 2005 সনের কথা বলেছেন। 2000 এখন কিন্তু 5 সন নয়, এখন হচ্ছে 2016 সন। মানুষ কিন্তু এখন এই দেশের মানুষ অত্যন্ত সচেতন, আগের অবস্থানের মধ্যে মানুষ নাই। মানুষ এখন ভাবে, যখন মানুষ চাঁদে যাওয়ার চিন্তা করছে, যখন মানুষ এই দেশের পরিবেশ নিয়ে চিন্তা করছে, মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, গণতন্ত্র যেখানে নিশ্চিহ্ন হয়ে গেছে, গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করছে, সেই অবস্থায় আপনি 2005 সনের কথা এখানে উঠিয়েছেন। এইটার সাথে আমার মনে হয় মোটেও খাপ খাচ্ছে না। এখন বিষয়টি হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে এই বিদ্যুৎ কেন্দ্র আপনার নির্মাণ করলে সেখানে সুন্দরবনটি পাশে, আর সেই সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায়, সরকার যাবে, সরকার আসবে, একটি সরকার যাবে, সরকার আসবে, কিন্তু এরকম একটি সুন্দরবন কিন্তু ধ্বংস হয়ে গেলে এই দেশের মানুষ কোনোদিন এই বিষয়টি একদমই পরিষ্কার। আজকে বেগম জিয়া আজকে 30 মিনিট এই সুন্দরবনের পক্ষে কথা বলেছেন। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনি অ্যাডভোকেট জয়নাল আবেদিনকে শুনলেন, আজকে বেগম জিয়ার বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, রামপালে এই বিদ্যুৎ কেন্দ্রটি করার ক্ষেত্রে আপনি কি মনে করেন যে সুন্দরবনের জন্য কি আমরা অনেক বড় ঝুঁকি নিচ্ছি কিনা সুন্দরবনের পক্ষে? কামরান ভাই। ধন্যবাদ খালেদ ভাই। সবচেয়ে বড় যে বিষয়টা হলো, আমাদেরকে বাস্তবতার নিরিখে সব বিষয়ে চিন্তা করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বর্তমানে এই দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আমাদের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, যার নেতৃত্বে এই দেশ হয়েছে, যার মেয়ে দেশ পরিচালনা করছেন। তার চেয়ে এই দেশের জন্য অন্য কারো দরদ খুব বেশি, এটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু আজকে ভালো লাগছে এই কারণে যে আজকে বেগম জিয়া সরকার যে দেশ পরিচালনা করছে এবং সেই সরকার যে একটা বৈধ সরকার,
সেই সরকার যে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছেন, এই জিনিসটা তিনি আজকে স্বীকার করে সরকারের না কাছে দাবি কামরান ভাই করছেন। এটি বেগম জিয়া সরকারের কাছে বলেন নাই, বিভিন্ন কিন্তু বিষয়ে কারণ এটি বেগম জিয়া বলেন নাই, একবারও বলেন নাই। বেগম জিয়া বরং উল্টোটা বলেছেন। বেগম জিয়া বলেছেন যে অনির্বাচিত সরকার বলেই জনগণের স্বার্থ বিরোধী একটি প্রকল্প চাপিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। বেগম জিয়া এটি ভাই, বলেন নাই আমি যে এই আপনার সরকার সাথে জনগণের আপনার ম্যান্ডেটের কথা আমি সরকার। বুঝতে পেরেছি, কিন্তু জি। উনি না না ঠিক উনি এটা বলবেন না, কিন্তু উনি যার কাছে এই প্রশ্নটা রাখছেন তিনি কে? তিনি এই দেশের প্রধানমন্ত্রী, মানে নির্বাচিত একটা সরকার। এখন কথা হলো যে সুন্দরবন এটা আমাদের একটা ঐতিহ্য, এটা আমাদের একটা অহংকার, এটা কেউ অস্বীকার করবে না। কিন্তু সেই সাথে এই বিষয়টাও আমাদেরকে গুরুত্ব সহকারে চিন্তাভাবনায় আনতে হবে যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কোনোদিন বিগত দিনেও এমন কোনো সিদ্ধান্ত কখনো গ্রহণ করেন নাই যা এই দেশের মানুষের জন্য, এই দেশের প্রকৃতির জন্য ক্ষতির কারণ হতে পারে। তিনি যখনই যে সিদ্ধান্ত নিয়েছেন এদেশের গণমানুষের কল্যাণের জন্য। কামরান ভাই এই বিশ্বাস আমাদের আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে যারা পরামর্শ দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যারা এক্সিকিউট করছেন, তারা ওনাকে ভুল বুঝাচ্ছেন কিনা সেইটি নিয়েও একটি প্রশ্ন উঠছে। আমরা কি একটি বিরতি নিয়ে আসি? বিরতি নিয়ে আসার পর আপনার কাছে এটি শুনবো। আমি এই ব্যাপারে একটু জি, আমরা আপনার কাছে আসবো এবং অ্যাডভোকেট জয়নাল আবেদীন আপনার কাছ থেকেও একটু জানতে চাইবো যে আজ বিএনপি চেয়ারপারসন কিন্তু জনগণকে সোচ্চার হতে বললেন, বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি দিলেন না। এর কারণ আসলে কি? জনগণ সোচ্চার হয়ে, জনগণ প্রতিবাদ করে প্রকল্পটি বাতিল করে এসে বেগম জিয়াকে রিপোর্ট করবেন, আপনারা এরকমই আশা করছেন? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আমরা খুব সংক্ষেপে যদি একটু জেনে নিতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক তথ্যটি পাচ্ছেন কিনা, সে ব্যাপারে আমরা কিভাবে নিশ্চিত হতে পারবো বা পারছি? আমি ছোট্ট একটা বিষয় আপনাকে বলি। মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার সময় কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করেছিলেন সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। তো একটা প্রাসঙ্গিকভাবে আলোচনার মাধ্যমে যে সিলেট অঞ্চলে আপনি জানেন যে ওখানে পাথর পাওয়া যায়, পাথরগুলো মাটির নিচ থেকে ওঠানো হয়। তো ওই যে বোমা মেশিন দিয়ে পাথর তোলানোর ব্যাপারে যখন কথাগুলো আসে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে বোমা মেশিন ফাটিয়ে আমরা পাথর উত্তোলন করব না, প্রয়োজন হলে বিদেশ থেকে আমরা পাথর আমদানি করব, তারপরেও দেশের ক্ষতি হবে, এই ধরনের কাজে আমরা কখনো কাউকে উৎসাহিত করব না। এবং তিনি ওই সময় যারা প্রশাসনের লোক ছিলেন তাদেরকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন কেউ যেন এইভাবে কাজ না করে। এটা থেকে বোঝা যায় যে দেশের মানুষ এবং প্রকৃতিকে তিনি কতটুকু ভালোবাসেন। আর আপনি যে কথাটা বলছেন যে ওনাকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন তারা সঠিকভাবে দিচ্ছেন কিনা, ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন পরিবেশবিদ যারা আছেন তারা ওই ব্যাপারে তাদের অভিমতগুলো তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পক্ষে বিপক্ষে বলছেন। আমি ব্যক্তিগতভাবে এটা অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কখনো দেশের মানুষের, প্রকৃতির আমাদের ক্ষতিকারক কিছু হবে এই সমস্ত কোনো বিষয়ে তিনি কখনো সিদ্ধান্ত নেবেন না। কামরান ভাই আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীনের কাছে জানতে চাইবো যে বিএনপি যে কোনো কর্মসূচি, নিজস্ব কর্মসূচি রামপালের ক্ষেত্রে না দিল না, এর কারণ আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? খালেদ, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রযন্ত্র যখন সন্ত্রাসী হয়ে যায় তখন কোনো রাজনৈতিক দলেই সরকারের সাথে কোনো কর্মসূচি দিয়ে সরকারকে আপনার জিনিস এই ধরনের একটি ঘটনা বুঝিয়ে দিতে হবে, এটা আমি হয়তো কেউই বিশ্বাস করতে পারি না। সেই জন্য আপনি জানেন যে কামরান সাহেব একটি কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে, উনি বোমা ফাটিয়ে পরিবেশ রক্ষা বা করবেন বা করবেন না, এইটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে। তো আমি খুশি হতাম যদি এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা নিয়ে যে আন্দোলন যারা করছে, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই সমস্ত ব্যক্তি, এক্সপার্ট যারা এই বিষয়ে অভিজ্ঞ, তাদেরকে নিয়ে যদি একটি গোল টেবিল বৈঠক করতেন এবং জনগণ কি চায়, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আমি জানি যে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে অন্তত মানে আমি সংখ্যা না বলতে পারলে অন্তত বেশ কয়েকটি মিটিং তাদের সাথে করা হয়েছে। সেই মিটিং এর সামারি আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে, বিদ্যুৎ মন্ত্রণালয়ে আছে। কেউ কেউ সেই মানে মিটিংটি সরাসরি সম্প্রচারও করেছে।
অ্যাডভোকেট জয়নাল আবেদিন, এবং সেখানে অধ্যাপক আনু মোহাম্মদ ছিলেন। করেছে, কিন্তু জি। আপনি দেখেছেন জি। হ্যাঁ, আনু মোহাম্মদরা যে যুক্তি দেখিয়েছেন, এবং আমি তো এই বিষয়ে এক্সপার্ট না, কিন্তু বাংলাদেশের অন্তত 75% এক্সপার্টরা ওই এলাকায় গিয়ে ঘুরে দেখে এসেছেন যে কতটুকু দূরে থাকলে পরে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়। সেখানে প্রত্যেকেই বলেছে যেই জায়গাটিতে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে সেখান থেকে এই যে আমাদের যে জীব বৈচিত্র্য যা আছে, বাঘ, ভাল্লুক, হরিণ, এগুলো কিচ্ছু থাকবে না। এবং সব কিছু আপনি জানেন যে এই সুন্দরবন হচ্ছে আমাদের দেশের আল্লাহর প্রদত্ত এই যে বন, এই বনটিকে যদি আমরা ধ্বংস করে ফেলি একটি বিদ্যুৎ কেন্দ্রের কারণে, তাহলে পরে আর কোনোদিন এরকম একটি সুন্দর অ্যাডভোকেট জয়নাল আবেদিন, এই অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বাংলাদেশের আপনার কাছে একটি সাজেশন চাচ্ছিলাম, যে আপনার কাছে কি মনে করেছেন। জি জি, আপনার কাছে একটি সাজেশন চাচ্ছিলাম। সেই সাজেশনটি হচ্ছে এরকম যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে যদি সুন্দরবনের ক্ষতি হতো বা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কনভিন্স হয়ে থাকে, তারপরে এটি তারা কেন করতে চাইছেন? তারা তো যে কোনো জায়গায় করলেই বা মানে তাদের ইচ্ছা পূরণ করতে পারতেন, সুন্দরবনে কেন করতে হবে? মানে সুন্দরবনের ক্ষতি করাটা এত জরুরি কেন সরকারের কাছে? আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী খুব সুপরামর্শ কারো কাছ থেকে কোনো দিক থেকে পাচ্ছেন না। এইখানে কিছু কিছু শোনেন, বাংলাদেশের এই একটি অঞ্চল নিয়ে কিন্তু অনেক আগের থেকেই ষড়যন্ত্র আছে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি এই জিনিসটা বুঝতে পারতেন তাহলে অন্তত এই সুন্দরবনটা রক্ষা হতো। আমি সেই জন্য আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারকেও জানাতে চাই, আপনি এই বিষয়ের উপরে অন্তত একটি গণভোট দিয়ে দেখুন যে কত পার্সেন্ট মানুষ, কারণ জনগণের জন্য তো বিদ্যুৎ কেন্দ্র, এইটাকে একঘেয়েমি করে একটি সরকার যদি করে তাহলে একটা জীব বৈচিত্র্য থাকে না, ভারসাম্য থাকবে না দেশের। এটা অধিকাংশ দেশের 75% লোক মনে করে। আমার মনে হয় সরকারের উচিত একঘেয়েমি মনোভাব পরিহার করে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করে তার আগে অন্তত গণভোট নিয়ে দেখুক কত পার্সেন্ট লোক চায় যে এই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে আপনার এরকম একটি বিদ্যুৎ কেন্দ্র হতে পারে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ জনাব বদরুদ্দিন আহমেদ কামরান। আমরা একটি বিরতি নিচ্ছি, এই স্পিকে ফিরছি তারপরে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার দাবির পর বিশেষজ্ঞ দল পাঠানোর আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার এক বৈঠকে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন মোদী। এদিকে নীতিশ কুমারের এই দাবির বিরোধিতা করে শ্বেতপত্র জমা দেওয়ার কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের উত্তরের রাজ্য বিহার। রাজ্যে কমপক্ষে 6টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জেলায়। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের 2 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ এই বন্যার জন্য গঙ্গা নদীর উজানে নির্মিত ফারাক্কা বাঁধকেই দায়ী করছেন নীতিশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনাতেও একই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বিহারে এবছর অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে এই বন্যা হয়েছে, বিষয়টি তেমন না। এ নিয়ে এবছর 3 বার বন্যার কবলে পড়ল বিহার। বিহারের মুখ্যমন্ত্রীর দাবির মুখে বিশেষজ্ঞ দল পাঠানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নীতিশের এই পদক্ষেপকে ভালো চোখে দেখছে না পশ্চিমবঙ্গ। ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হলে খরার মুখে পড়বে সে রাজ্যের মানুষ, সেই সাথে বন্যায় তলিয়ে যাবে দক্ষিণাঞ্চল। কাজেই ফারাক্কা বাঁধ ইস্যুতে বিহারের বিপরীত অবস্থান পশ্চিমবঙ্গের। এদিকে বন্যা পরিস্থিতি উন্নতির জন্য ফারাক্কা বাঁধের 100টি গেট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়। তবে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন বর্ষা মৌসুমে ফারাক্কার গেট সবসময় খোলা থাকে, নতুন করে নির্দেশনার কিছু নেই। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা জানান বাড়তি পানি এলে পদ্মায় চাপ বাড়বে, তবে ব্রহ্মপুত্র যমুনায় পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে না। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার দাবি প্রসঙ্গে কথা বলতে এখন আমাদের সাথে আছেন বুয়েটের ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আতাউর রহমান। ডক্টর আতাউর রহমান, পশ্চিমবঙ্গের জন্য আশীর্বাদ হলো, বিহারের জন্য ফারাক্কা অভিশাপ। এই বর্ষা মৌসুমে বিহারবাসী ভোগান্তিতে আছেন। এই মৌসুমে ফারাক্কা আমাদের জন্য ইতিবাচক কিনা, মানে ফারাক্কার জন্য আমাদের বন্যা কম হচ্ছে কিনা, ফারাক্কা ভেঙে দেওয়া হলে আমাদের কোনো লাভ ক্ষতি আছে কিনা, সেটি যদি একটু আমাদের জানাতেন ডক্টর আতাউর রহমান।
আচ্ছা, প্রথমেই যদি বলি, ফারাক্কা বাঁধ হলো গঙ্গা নদীর উপরে, গ্যাঞ্জেস যেটাকে আমরা বলি। গ্যাঞ্জেস রিভারটা আসলে হিমালয় থেকে দুটো রিভার, একটা ভাগীরথী আর একটা হচ্ছে আলাকনন্দা রিভার, এই দুইটা রিভার মিলে পরবর্তীতে গঙ্গা নদী তৈরি হয়ে এটা ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রিভার। এই রিভারটা উত্তরাখণ্ডে উৎপন্ন হয়, এরপরে হরিদ্বার, ঋষিকেশ, কানপুর, আহলাবাদ, তারপরে পাটনা, বিহারের ভিতর দিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলে এসে বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জের কাছে, রাজশাহীর কাছে এসে বাংলাদেশে প্রবেশ করে। তারপরে এটা পরবর্তীতে গঙ্গা নদী, এইখানে আমরা গেঞ্জেস বলি, এরপরে যমুনার সাথে এটা মিলে এটা পদ্মা নদী নামে এইটা মেঘনায় গিয়ে বঙ্গোপসাগরে পড়ে যায়। এই নদীটা কিন্তু আগেই বলছি খুবই ইম্পর্ট্যান্ট একটা রিভার, এবং এই নদী যে পানি নিয়ে আসে এটা বাংলাদেশের জন্য শুধু না, ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নদীটার দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই নদীর উপরে আমরা জানি যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশে প্রায় 17 কিলোমিটার উজানে এই নদীর উপরে 1975 সালে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে। তার একটা উদ্দেশ্য ছিল যে ফারাক্কা গঙ্গা দিয়ে যে পানি আসে সেই পানির একটা অংশ ফারাক্কা বাঁধ দিয়ে আটকিয়ে একটা বাঁধের পাশেই ক্যানাল তৈরি করা হয়, ফারাক্কা ক্যানাল দিয়ে, ফিডার ক্যানাল দিয়ে, প্রায় 26 মাইল লম্বা ক্যানাল দিয়ে এই পানিটাকে হুগলি নদীতে নিয়ে যায়। হুগলি নদীটা আবার ভারতের পশ্চিমবঙ্গে যে সুন্দরবনের একটা অংশ, তো বাংলাদেশে প্রায় 60 ভাগ, ভারতের 40 ভাগ, এই হুগলি নদীটা সুন্দরবনের ভিতর দিয়ে গেছে ভারতে। তো এখন এই হুগলি নদীর উপরে আবার কলকাতা বন্দর, তো কলকাতা পোর্টে সিলটেশন সমস্যা বা নাব্যতার সমস্যার কারণে, পলি জমার কারণে ফ্লাশিং হিসাবে এই পানিটা দেওয়ার জন্যই মূলত ফারাক্কা বাঁধটা ভারত নির্মাণ করে 1975 সালে। এখন যে কথাটা এসছে আজকে, গতকালকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সাহেব উনি বলেছেন যে এই বাঁধটা আসলে ফারাক্কা ব্যারাজটা উঠিয়ে দেওয়া দরকার বা এটা তুলে দেওয়া দরকার। এটা বাংলাদেশের জন্য কিন্তু আসলে বলেন নাই, এটা দুটো দিক। একটা হলো উনি বলেছেন যে এই বাঁধের কারণে বাঁধের উজানে, ফারাক্কা বাঁধের উজানে প্রায় পাটনা হলো বিহারের রাজধানী। প্রফেসর আতাউর রহমান, আমরা নীতিশ কুমারের বক্তব্যটা বুঝতে পেরেছি, কিন্তু ফারাক্কা যদি এখন উঠে যায় বাংলাদেশের জন্য লাভ না ক্ষতি, আমরা সেটি জানতে চাইছিলাম। ফারাক্কা বাঁধকে যদি বাংলাদেশের জন্য অবশ্যই লাভ। আমরা তো ফারাক্কা বাঁধের কারণে আমরা পানি চুক্তি, গঙ্গা পানি চুক্তি যেটা 1996 সালে চুক্তি করা হলো এই জন্য যে বাঁধ দিয়ে শুকনা মৌসুমে পানিটা নিয়ে যাওয়া হয়। আর একটা জিনিস বলে রাখি, বর্ষা মৌসুমে কিন্তু আমাদের এই যে ফারাক্কা বাঁধের কারণে যে আমাদের বন্যা কমে যাচ্ছে এটা কিন্তু না, আমাদের স্বাভাবিক বন্যা যেটা হওয়ার কারণ বর্ষার সময় ফারাক্কার গেটগুলো এমনিতেই খুলে দেওয়া হয়। ওইটা এমন না যে ওরা পানি আটকিয়ে, ফারাক্কার গেট দিয়ে পানি আটকিয়ে বিহারে বন্যা তৈরি করছে বা পশ্চিমবঙ্গে বন্যা তৈরি করছে, বিষয়টা কিন্তু এরকম না। এখন নীতিশ কুমার সাহেব যেটা বলছেন যে এখানে পলি জমে, বাঁধের কারণে, ব্যারাজের কারণে আপস্ট্রিমে পলি জমে গেছে, সেটা সত্য। এই কারণেই উনি এটা বলছেন। এবং তবে উনি ওনার বক্তব্যটা আমিও আরো দেখেছি ইন্ডিয়ান সংবাদপত্রে, উনি এটাও বলেছেন যে এটা হয়তো বাস্তবসম্মত না, তবে সরকার যাতে এটাকে কনসেন্ট্রেট করে গুরুত্ব দেয় পলিটা অপসারণের জন্য, এটাই বলছেন। তবে আমি বলবো পলি অপসারিত হলে কি বাংলাদেশে ফারাক্কা বাঁধ যদি না থাকে, জি, পলি অপসারিত হলে কি বাংলাদেশে কোনো লাভ হবে? বাংলাদেশের এখানে বাংলাদেশের লাভ ক্ষতি এইখানে ফারাক্কা ব্যারেজ পলি অপসারিত হইলে কিছুটা হতে পারে। শুকনো মৌসুমে যে আমাদের যে পানিটা আসে, সেই শুকনো মৌসুমটা, বর্ষাকালে কিন্তু কারোই পানি সমস্যা নেই, ভারতেরও নাই, বাংলাদেশেরও নাই, কিন্তু শুকনো মৌসুমে পানিটার দুই দেশেরই পানির চাহিদা বেশি, পানি কম আসে। পলিটা অপসারণ যদি করা হয় তাহলে চ্যানেলটা যদি ডিপার হয় তখন পানিটা হয়তো এখন যে পানি আসে শুকনো মৌসুমে তখন বেশি আসবে, সেটা বাংলাদেশ ভারত দুই দেশের জন্য। স্যার, আমি শুধু বিহারের চিফ মিনিস্টার নীতিশ কুমারের দাবির সাথে কি আমরা সমর্থন জানাবো? আমরা মানে আমাদের সমর্থনে কিছু আসবে যাবে না, মানে আমরা বিহারের আসলে আচ্ছা, মানে আমরা যেটা বলি এটা আসলে দাবিটা বাস্তবসম্মত না। আমরা যদি বলি যে ফারাক্কা ব্যারেজ উঠিয়ে দেন বা এটা সম্ভব না আর কি, জিনিসটা মানে ফিজিবিলিটির দিক থেকে এটা ভারত কখনো উঠাবেও না। নীতিশ কুমার নিজেও এটা ক্লিয়ার করে বলছেন যে এটা হয়তো বাস্তবসম্মত না, কিন্তু যাতে নীতিশ কুমার সাহেব যদি এইভাবে না বলতেন তাহলে আমার ধারণা এই জিনিসটার এত ইম্প্যাক্ট তৈরি হতো না। উনি একটা ইম্প্যাক্ট সৃষ্টি হয়েছে। প্রফেসর আতাউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। স্পিকার বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় আসছেন, সেই সফরের ব্যাপারে কথা বলতে এখন আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। ডক্টর দেলোয়ার হোসেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এই সফর থেকে আমরা আসলে কি বার্তা নিতে পারি? তার এই সফরের ক্ষেত্রে কি এটি আমরা ধরে নিব যে আওয়ামী লীগ সরকারের প্রতি যে তাদের আস্থার ঘাটতি ছিল তা একেবারেই কেটে গেছে? প্রফেসর দেলোয়ার হোসেন। ধন্যবাদ। না, এটি আপনার বিভিন্ন দিক থেকে চিন্তা করা যেতে পারে। আপনি যেটি বললেন যে মানে সরকারের দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু এখানে বিবেচনায় আসতে পারে। তো কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে এইরকম একটি চিন্তা করা যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও কখনো সরাসরি তাদের সরকারের প্রতি কোনো রিজার্ভেশন প্রকাশ করেনি, কিন্তু সরকারের সঙ্গে সম্পর্কের গভীরতা যত বাড়বে ততই আপনার ওই বিষয়টি মানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যে ধরনের বিষয়গুলো ছিল সেইটা অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু শুধু এই সফর না, এর আগে থেকে কিন্তু তারা ক্লিয়ার করছে যে আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো বাংলাদেশের নিজস্ব ব্যাপার, বরং দ্বিপাক্ষিক সম্পর্কটাকে তারা হাইলাইট করছে এবং বর্তমান স্যার এই জিনিসটি স্যার আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির একটি প্রতিবেদন অনুবাদ করে বিবিসি বাংলা জানিয়েছে যে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিন্টন যিনি ডেমোক্রেটদের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী, ক্লিন্টন ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় তাকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরকার সরাতে উদ্যোগ নিয়েছিল, যে উদ্যোগের বিরোধিতা করছিল মার্কিন সরকার। তো সেই বিষয়টি কি কোনোভাবে আসতে পারে, উল্লেখিত হতে পারে এপির এই সময়কার করা রিপোর্ট বা বিবিসির তাকে অনুবাদ করে গুরুত্ব দেওয়া, এটি কি একটি এজেন্ডার মধ্যে থাকতে পারে? ডক্টর ইউনূসের ক্লিন্টনের ফান্ডে চাঁদা দেওয়া? আমার মনে হয় না এই ধরনের বিষয় এজেন্ডায় থাকতে পারে, কারণ এই সফরটি অনেকটাই শুভেচ্ছা সফর এবং এটি অনেকটাই রাজনৈতিক সমঝোতা আরো বেশি শক্তিশালী করা, এবং এর মাধ্যমে বর্তমানে দু দেশের সম্পর্কের মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুসগুলো আছে, কারণ আপনার এই যে একটা অতীত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের জায়গাতে যে টানাপোড়েন ছিল বা কিছু বিষয় নিয়ে মতানৈক্য ছিল, এটি কিন্তু এখন একটা ইতিহাসের বিষয়। কারণ দুই দেশ যেভাবে আপনার নিরাপত্তা সংলাপ করছে এবং সাম্প্রতিক আপনার এই জঙ্গিবাদ ইস্যুতে যে ধরনের যোগাযোগ রক্ষা করছে, তাতে দু দেশের সামনে কিন্তু অনেক বড় ইস্যুস আছে। ফলে আমার মনে হয় না যে এই ধরনের ইস্যুস নিয়ে আলোচনার বিষয় না, যদি সম্পর্কের মধ্যে যদি আপনার একটা খুব মানে আরো যদি পরিবর্তন হয় এবং সেখানে আপনার ডক্টর ইউনূস কিংবা জিএসপি অথবা ডিউটি ফ্রি যে অ্যাক্সেস, অনেক ইস্যুস আছে যে ইস্যুসগুলো হয়তো বা ইভেনচুয়ালি আরো মানে এগুলোর কোনো ইম্প্যাক্ট থাকবে না এবং এগুলো অনেকটা রিজলভ হয়ে যাবে। আমি ডক্টর দেলোয়ার হোসেন আপনার কাছে একদম সংক্ষেপে জানতে চাইবো, এই সফরতে সূচি আমরা এখনো জানিনি, কিন্তু বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বা বিরোধী দলের নেতা নেত্রীর কারোর সঙ্গে কথা বলার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এই সফরের মধ্যে? এখন পর্যন্ত আমরা যেটুকু জানি তাতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং নাগরিক সমাজের সঙ্গে বৈঠকের একটা সম্ভাবনা আছে, কিন্তু বিরোধী দলের ব্যাপারটি আমার মনে হয় হয়তো কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত আসতেও পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে একটা নিজস্ব যে একটা ধারা, মানে এই সফর যেহেতু জন কেরি শুধু পররাষ্ট্রমন্ত্রী না, তার একটা মানে প্রফেসর দেলোয়ার হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।